ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের মাসপূর্তি আজ বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ ঘোষণা, সকল জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করবে বিএনপি, জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং কড়া নিরাপত্তার মধ্যে খুলছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক কারখানা, দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এরপরে চলে যাব পুরো খবরে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার পতনের এক দফা দাবি আদায় করতে গিয়ে রাজধানী সহ সারা দেশে শহীদ হন প্রায় 1000-এর উপর ছাত্র জনতা। বাদ যায়নি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গেল জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্বৈরাচারী সরকার এই যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে শুরু করে দমন পীড়ন। পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর এমন নৃশংস তাণ্ডবে প্রতিবাদ শুরু করে গোটা দেশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের গণভবন ঘেরাও কর্মসূচি। 5 আগস্ট সকালে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করে ছাত্র জনতার মিছিল। রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় পুলিশি তাণ্ডব, আর বৃদ্ধি পেতে থাকে লাশের স্তূপ। একসময় আইনশৃঙ্খলা বাহিনী রাজপথ ছেড়ে দিতে বাধ্য হয়, আর কুলকিনারা না পেয়ে 16 বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান হয়। কোনোক্রমে দুপুর 12টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে, পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কাজী হাবিবুল আওয়াল বলেন, সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিদায় লগ্ন আজ। 2014 সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। 2024-এর নির্বাচন দলভিত্তিক নয়। 299 আসনের প্রতিযোগিতা হয়েছে ব্যক্তিকেন্দ্রিক। এ সময় তিনি বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 2022 সালের 26 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। এছাড়া ইসি সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় বিএনপির ঢাকা বিভাগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাগুলো বলেন। তিনি বলেছেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে।
ফলে একটা বিরাট অংশ ইচ্ছে থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না। তারেক রহমান আরও বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন। গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন, শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা। তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করায় আজ সকাল থেকে শিল্পনগরী গাজীপুরে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এছাড়া শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সকালে সরেজমিনে টঙ্গী বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের এসপি সারওয়ার আলম জানান, সকাল থেকে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেনা সদস্য, বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। জি সামান, আমাকে শুনতে পাচ্ছেন? জি সামান, গাজীপুরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোর আজকের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় ওয়ালটন ফ্যাক্টরির সামনে। আপনি জানেন, গত কয়েকদিন যাবত এই গাজীপুরে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকে যে বিক্ষোভ শ্রমিকরা তারা কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা ভাঙচুরও করেছে এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকার যৌথ অভিযানে নেমেছে। আজ সকাল বেলায় কোনাবাড়ি এলাকায় ছোটখাটো সংঘর্ষ থাকলেও ঘন্টাখানিক পর যৌথ অভিযান এবং পুলিশ সহ কর্মকর্তা যারা আছেন তারা ঘটনাস্থলে এসে অবস্থার পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন বলা যায় গাজীপুরের যে শিল্প কারখানাগুলো আছে এই শিল্প কারখানাগুলো কিন্তু খুব স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে কোনো ধরনের যানজট মুক্ত ছাড়াই কিন্তু এই মহাসড়ক এই ফ্যাক্টরিগুলো খোলা রয়েছে এবং গার্মেন্টসরা তারা শ্রমিক যারা আছে তারা নির্বিঘ্নে গার্মেন্টসে প্রবেশ করতে পারতেছে। আমি আরেকটা জিনিস আপনি জানিয়ে রাখি, যখনই এই শিল্প কারখানাগুলো মধ্যে শ্রমিক অসন্তোষ হয় তখন কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই থাকতো। আমি আজকে এই সড়কের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং এখন পর্যন্ত কিন্তু মহাসড়কে কোনো জায়গায় যানজটের সৃষ্টি হয় নাই। মোট কথা বলা যায় আজ সকাল থেকে ছোট দুই একটি ঘটনা ছাড়াই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তারা নির্বিঘ্নে তাদের কাজ শুরু করতে পারতেছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। কর্মী সামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক কারখানাগুলোর খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। কুমিল্লার হোমনায় মা ছেলে সহ ৩ জনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের বড় ঘাঘুটিয়া গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার, তাদের ৯ বছরের ছেলে শাহাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা। স্থানীয়রা জানায়, বড় ঘাঘুটিয়া গ্রামে মোহাম্মদ শাহপরান ঢাকায় একটি চাকরি করতেন। বুধবার রাতে তার স্ত্রী, ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়েছিল। রাতের কোনো এক সময় তাদের দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এএসপি মীর মহসিন বলেন, মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে।
ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিনা চিকিৎসায় দীপ্তির অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত দীপ্তর বাবা শহীদুল ইসলাম মাজু সহ অনেকে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দীপ্তর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বক্তারা এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, রীতিমতো ইতিহাস করল। বুধবার রাত 11টায় দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিমানবন্দরেই ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা। বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ও ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। আমরা সবাই জানি টেস্ট ক্রিকেট কতটা স্পেশাল প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। তো এই ধরনের সিরিজ জিততে পারার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তো জিততে পেরে খুবই ভালো লাগছে। আজকে মনে হয় সবকিছুকে অতিক্রম করেই সবাই বোর্ড পরিচালক যারা এখানে এসেছেন সবাই খুবই উদ্বেলিত বলবো আমি, এবং একটা হোমলি অ্যাটমসফিয়ার, ছেলেরা ফিরে এসছে, ওদেরকে বরণ করা মিষ্টি মুখে, দারুণ একটা ফিলিং। এবারে ফুটবল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের মাটিতে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় 6টায় মাঠে নামবে দুই দল। এই দুই ম্যাচ জিতে র্যাঙ্কিং উন্নতি করলে এএফসি এশিয়ান কাপ বাছাই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রথমে নিজেদের মাটিতে ভুটানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, তবে পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলে যায়। এখন ভুটানের মাটিতে খেলতে হচ্ছে বাংলাদেশকে। নিজেদের মুখোমুখি শেষ 5 ম্যাচের লড়ে ভুটানের বিপক্ষে 4টিতে জয় এবং 1টিতে হারে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ। তারকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের মাসপূর্তি আজ বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা, সকল জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করবে বিএনপি, জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং কড়া নিরাপত্তার মধ্যে খুলছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক কারখানা, দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।